হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা আলোচনা করব গ্রীষ্মকালীন মুগ ও কলাই চাষ। বন্ধুরা, আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি আমরা জানি এই সময়ে কিন্তু আমরা একটা মুগ এবং কলাই চাষটা করতে পারি। এই কলাই চাষ করতে গেলে বা এই মুগ চাষ করতে গেলে কিভাবে আমরা করব, আমাদের এই খরচটা কিভাবে আমরা কমাতে পারবো এই চাষে, আর বেশি কিভাবে আমরা লাভ করতে পারবো, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা পেয়েছি জঙ্গিপুর সাব ডিভিশনের সাবজেক্ট ম্যাটার সহকারী কৃষি অধিকর্তা রমেন মণ্ডলকে। রমেনবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার কৃষ্ণেন্দুবাবু। তো যে কথা বলছিলাম যে গ্রীষ্মকালীন মুগ ও কলাই চাষ, তো কলাই এবং মুগ চাষ তো আমরা অন্য সময়েও করতে পারি, আবার গ্রীষ্মকালে এই সময়ে আমরা করতে পারি। তো এই চাষের প্রকৃত সময় কখন, মানে এই সময়ে? আচ্ছা, আমরা গ্রীষ্মকালীন মুগ চাষটা করতে পারি এই সময়ে মোটামুটি ফাল্গুন চৈত্র মাসে। এখন চাষি ভাইরা যারা শুনছেন অনেকে হয়তো তাদের ফসল বুনে দিয়েছেন। তো গ্রীষ্মকালীন সময়টা এই সময়ে উপযুক্ত, বিশেষ করে কিছু রবি ফসল তুলে নেওয়ার পর, যেমন সর্ষে, গম, এগুলো একটা প্রধান ফসল মুর্শিদাবাদ জেলার। এটা তুলে নেওয়ার পর যে সময়টা জমিটা ফাঁকা হয়ে গেল, বিস্তীর্ণ এলাকায় পাট চাষ হয় এবং এই পাটের সঙ্গে মুগ, তিল দুটো ফসলই ইন্টারক্রপিং করেও চাষ করা যায়। তাছাড়া সোল ক্রপ, একক ফসল হিসেবেও কিন্তু চাষ করা যায়, মানে সাথী ফসল হিসেবেও চাষ করা যায়। এইবার আমাদের যে শস্য চাষের যে প্রবণতাটা বাড়ছে আর কি, নিবিড়তা বাড়ছে, বছরে 2-3টে করে ফসল তুলে নিচ্ছি, তাতে মানে মাটির যে খাদ্য উৎপাদন ক্ষমতা সেটা কমে যায় অনেক সময়। আমরা কেমিক্যাল সার নির্ভর চাষ করি, কিন্তু এই ডাল শস্যটা যদি আমরা চাষ করি বছরের যে কোনো একটা সময়, এই গ্রীষ্মকালীন ডাল শস্যটা একটা উপযুক্ত সময় এখন এটা চাষ করা যায়। তাতে কিন্তু আমাদের ওই অনেকটাই কেমিক্যাল যে সার নির্ভরতাটা অনেকটা কমে। কারণ চাষি ভাইরা অনেকে জানেন যে কোনো ডাল শস্য চাষ করলেই তার শেকড়ের মধ্যে রাইজোবিয়াম বাসা বাঁধে এবং যে আমাদের বাতাসের যে বিপুল পরিমাণ নাইট্রোজেন সেটা আবদ্ধ করে। কেবলমাত্র ডাল শস্যে যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাসা বাঁধে গুটিতে, তারাই আবদ্ধ করতে পারে এবং সেই আবদ্ধীকৃত যে নাইট্রোজেন সেটা পুরোপুরি সেই গাছের কাজে লাগে অথবা পরবর্তী ফসলের ক্ষেত্রে অনেকটাই উপকার হয়। এই চাষ করার আগে আমরা কি কি জাত আমরা করব? আমরা মুগ চাষের জন্য যে সমস্ত উন্নত জাতগুলো আমরা করতে পারি সেটা হচ্ছে সোনালী, পান্না, সম্রাট, বাসন্তী, বীরেশ্বর, সুকুমার, এই সমস্ত জাতগুলো চাষ করতে পারি। মুগের ক্ষেত্রে একটা চাষিরা সমস্যার সম্মুখীন হন যে অনেক সময় ওই মানে ফসল তোলার সময় সুটিটা ছিঁড়ে 2-3 ক্ষেপে আর কি তুলতে হয়। আচ্ছা, তো এখন যে সমস্ত জাতগুলো বেরিয়েছে, বিশেষ করে এই সম্রাট, বাসন্তী, এই সমস্ত জাতগুলো কিন্তু 80% ফুল একসঙ্গে চলে আসে। আচ্ছা, এবং সেক্ষেত্রে চাষিরা যদি মনে করেন যে একবারেই
তুলে নেবেন ফসলটা, তাহলে সেটা তুলে নিতে পারেন মুগের ক্ষেত্রে। আপনার যদি ওই 20% ফলন যেটা স্যাক্রিফাইস করতে হচ্ছে সেইটা হিসাব করে দেখা যাবে, তার জন্য যদি লেবার কস্ট সেটাতেই হয়তো চলে যাবে। সেই ক্ষেত্রে চাষিরা এই সমস্ত ভ্যারাইটি যেগুলো এককালীন মানে একসঙ্গে ফুলগুলো চলে আসে সেইগুলোর ক্ষেত্রে পছন্দ করেন। আর কলাইয়ের ক্ষেত্রে তো একসঙ্গেই ফুলটা আসে, এবং কলাইয়ের যে জাতগুলো আছে কালিন্দী, সারদা, এই সমস্ত জাতই মূলত চাষ হয় এবং চাষিরা করে থাকেন। এবং এই কলাইয়ের ক্ষেত্রে কিন্তু মুগের যেমন সমস্যা আছে, একসঙ্গে পুরো ফুলটা আসে না, কলাই কিন্তু একসঙ্গেই চলে আসে। এবং চাষি ভাইরা অনেক সময় যে বিশেষ করে যে কোনো ডাল শস্য চাষ করলেই অন্যান্য ফসলের তুলনায় একটু যত্নবান কম হন। আচ্ছা, সে কারণে হয়তো আশানুরূপ মানে ফলন পান না। যদি একটু যত্ন নিয়ে চাষ করা যায় তাহলে কিন্তু ফলনটা ভালো পাওয়া যায়, লাভজনক ফলন পাওয়া যায়। যেমন বেশিরভাগ চাষি ভাই মানে এই ডাল শস্য চাষ করার জন্য কোনো সার ব্যবহার করতে চান না, কিন্তু খুব কম সার লাগে ডাল শস্য চাষে, সেটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো উৎপাদন হতে পারে, ফলনটা ভালোই হয়। এক্ষেত্রে একর প্রতি আমরা NPK 8:16:16 এই হারে, এটা চাষিদের পক্ষে বুঝতে অসুবিধা হয়তো হতে পারে। বিঘেতে 1 বিঘে কলাই বা মুগ চাষ করার জন্যে ওই 5 থেকে 6 কেজি মতো ইউরিয়া, 33 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 9 কেজি মতো যদি মিউরেট অফ পটাশ মানে মূল সার হিসেবে ব্যবহার করি, সেটাই যথেষ্ট কলাইয়ের জন্য, কলাই বা মুগের জন্য। এবং যেহেতু রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাসা বাঁধে, পরবর্তীতে আর চাপান সার হিসেবে কিন্তু কোনো নাইট্রোজেন ঘটিত সার ডাল শস্যের জন্য ব্যবহার করতে হয় না। এটা কি চাষের সময় দিয়ে দেবে? হ্যাঁ, মূল সার জমি তৈরি করার সময় মূল সার হিসেবে একবার ব্যবহার করলেই হবে, যথেষ্ট। আমরা জানি যে রাইজোবিয়ামের অপ্রতুলতা মাটিতে হয়তো আছে, সেই ক্ষেত্রে ডাল বীজ যখন আমরা যে কোনো ডাল শস্যের বীজ যখন আমরা ছড়াবো, এইটাকে আমরা যদি রাইজোবিয়াম কালচার সহযোগে ব্যবহার করতে পারি মাটিতে, তাহলে কিন্তু সেই গুটি তৈরির তার প্রসেসটাও ভালো হয়। এবং যদি কোনো কারণে মাটিতে রাইজোবিয়ামের ঘাটতি হয়, আমাদের মানে মাটিতেই থাকে, কিন্তু যদি ঘাটতি হয় তাহলে কিন্তু পূরণ হয়ে যাবে। মানে একটু রাইজোবিয়াম মিশিয়ে ফেলতে হবে। নির্দিষ্ট ডাল শস্যের জন্য যে নির্দিষ্ট রাইজোবিয়াম কালচার আছে সেইগুলো মাখিয়ে একটু ফেলতে হবে, আর এছাড়া কি বীজ শোধন করার কি দরকার আছে? হ্যাঁ, বীজ শোধন আমরা তো চাষি ভাইদের বলি যে কোনো বীজ মাটিতে ছড়ানোর আগেই কিন্তু শোধন করে নিতে হবে। যেহেতু ডাল শস্যে আমরা রাইজোবিয়াম কালচার ব্যবহার করছি, তাহলে ডাল শস্যের যে বীজটা সেইটা যে মূল জমিতে যখন আমরা ফেলবো তার 1 সপ্তাহ আগে শোধন করে নিতে হবে। যে কোনো কেমিক্যাল বা বায়োলজিক্যাল যদি আমরা যেমন ট্রাইকোডার্মা ভিরিডি, সিউডোমোনাস ফ্লুরোসেন্স এইগুলো দিয়ে যদি বীজ শোধন করি, বিঘে মানে কেজি প্রতি 1 কেজি বীজের জন্য 10 গ্রাম করে লাগবে, সেইগুলো দিয়ে ব্যবহার করলে আমরা একসঙ্গে করতে পারি কিন্তু রাইজোবিয়ামের সঙ্গে। আচ্ছা, যদি আমরা কোনো কেমিক্যাল দিয়ে শোধন করতে পারি, যেমন কার্বেন্ডাজিম, আপনার ম্যানকোজেব, এই সমস্ত যে বীজ শোধন কেমিক্যাল, এইগুলো দিয়ে যদি ব্যবহার করতে চাই তাহলে কিন্তু বীজ বোনার 1 সপ্তাহ আগে শোধন করে নিতে হবে। আচ্ছা, কারণ কেমিক্যাল কন্ট্যাক্টে যদি ওই রাইজোবিয়াম কালচারটা আসে তাহলে কিন্তু তাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা তো যখন আমরা বুনবো তখন তো আমরা ছিটিয়েই বুনবো নাকি? ছিটিয়ে আমরা বুনি, সাধারণত কৃষক ভাইরা ছিটিয়েই বনেন। যদি আমরা লাইনে বুনতে পারি, বিশেষ করে যদি পাটের সঙ্গে আমরা মিশ্র ফসল হিসেবে চাষ করি, সেক্ষেত্রে লাইনে বুনতেই হবে। সেক্ষেত্রে আমরা 2টো ফসল একসঙ্গে চাষ করছি, 1 সারি মুগ বা কলাই, তার সঙ্গে পাশাপাশি 1 সারি পাট দিলাম। তাহলে এদের যে হারভেস্টিং সময় সেটা কিন্তু আলাদা। যখন পাটটা বেড়ে উঠবে, একই সঙ্গে কলাই বা মুগ বেড়ে উঠছে, কিন্তু এই 60 থেকে 75 দিনের মধ্যে এই কলাই বা মুগ এটা কিন্তু
উৎপাদনটা আমরা পেয়ে যাব এবং পাটটা তখন বড় হতে থাকবে। একই জমিতে দুটো ফসল পেতে পারি। তার সঙ্গে যে পাটের ক্ষেতে যে আগাছার একটা উৎপাদনের সমস্যা থাকে, সেই আগাছারও প্রকোপ কিন্তু কমবে ডাল শস্য যদি মিশ্র ফসল হিসেবে চাষ করা যায়। তাহলে এটা তো একটা লাভজনকই। অবশ্যই অবশ্যই। এতে পাটের তো কোনো ক্ষতি একদমই হবে না, কারণ যে এক্সট্রা যে আপনার সার এগুলোর প্রয়োজন হচ্ছে না, বরং পাটের জন্য যে পরবর্তীতে নাইট্রোজেন দেওয়ার প্রয়োজন হয় সেটার পরিমাণ কম লাগবে। সেটা তো পেয়ে যাচ্ছে, মুগ বা কলাই যদি আমরা চাষ করি তার সঙ্গে কিছুটা পেয়ে যাচ্ছে। আর এমনি জমি তৈরি তো সেই একই হলো, জমি তৈরি আর বীজ শোধনও করলাম, এবং পরিচর্যার ক্ষেত্রে কিছু করা আছে? পরিচর্যার ক্ষেত্রে আমরা যদি একক ফসল হিসেবে ডাল শস্য চাষ করি তাহলে একটু খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত আগাছা না জন্মায়, এবং গ্রীষ্মকালীন ফসল হিসাবে যেহেতু আমরা চাষ করছি, এই ক্ষেত্রে অকেশনাল যে শাওয়ার, মানে হঠাৎ করে কালবৈশাখী ঝড় হওয়ার ফলে বৃষ্টি হতেই পারে, সেই একটা যেমন সম্ভাবনা আছে। এক্সট্রিম ওয়েদার কন্ডিশন যদি না হয়, দীর্ঘদিন কোনো ঝড় জল বা বৃষ্টির কোনো দেখা নাই, এরকম যদি পরিস্থিতি না হয়, তাহলে কিন্তু কোনো সেচের প্রয়োজন হয় না। যদি এক্সট্রিম ওয়েদার হলে একটা সেচ দেওয়া যেতে পারে, সেটা মোটামুটি যখন ফুল আসার সময় হবে, সেই সময় আসবে, সেই সময় একটা হালকা করে সেচ দেওয়ার প্রয়োজন। মাটি যদি প্রচন্ড শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায়, একটা হালকা সেচ দিতে পারলে ভালো হবে। আর তো সার একবারই সার দেওয়ার প্রয়োজন। এর সঙ্গে কি আর কোনো অনুখাদ্য বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন আছে? অনুখাদ্য আলাদা করে প্রয়োজন হবে না। আর তাও আমাদের যা সারা পশ্চিমবঙ্গ সহ মুর্শিদাবাদের মাটি পরীক্ষার ভিত্তিতে যে আমরা রেজাল্ট পাই, দেখা যাচ্ছে যে জিঙ্ক এবং বোরন এই দুটো অনুখাদ্যের ঘাটতি সমস্ত মাটিতেই আছে। আচ্ছা, সেক্ষেত্রে যদি আমরা যখন আমরা জমি ফুল আসার আগে যদি একটা জিঙ্ক, ইডিটিএ এবং বোরন এটা স্প্রে করতে পারি। জিঙ্ক ইডিটিএ 1/2 থেকে 1 গ্রাম প্রতি লিটার জল, এবং বোরন, সলিউবল বোরন যেটা, সেটা প্রতি লিটারে 2 গ্রাম, এই হারে গুলে যদি স্প্রে করতে পারি তাহলে ফলনটা আরও একটু বেটার হবে। মানে যখন ফুল আসছে সেই সময় আমাদের মাটিতে ময়েশ্চার থাকবে যথেষ্ট। যদি ঘাটতি হয় একটা হালকা সেচ, সেই সঙ্গে একটা অনুখাদ্যের একটা স্প্রে করে দিলে আমাদের ফলনটা অনেকটাই ভালো হবে। আর রোগ পোকার কোনো আক্রমণ হয়? রোগ পোকার আক্রমণ এই সময়ে মূলত যে রোগগুলো হয় সেটা অ্যাভয়েড করা যাবে আমরা যদি সঠিক বীজটা নির্বাচন করতে পারি। আচ্ছা, মুগ বা কলাইয়ের সবচেয়ে মারাত্মক রোগ যেটা হচ্ছে সেটা আমরা বলি, যেটা মানে হলদে মোজাইক ভাইরাস রোগ, YMV। এইটা মূলত বীজবাহিত। যদি ভালো মানের বীজ পাওয়া যায় তাহলে এটা হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি হয় তাহলে যখন প্রথম দুটো একটা গাছের লক্ষণ দেখা যায়, এবং সেটা দেখা মাত্র সেটা তুলে নষ্ট করে ফেলতে হবে। এবং এটা ভাইরাস ঘটিত রোগ, যেহেতু এটার ছড়ায় মূলত বাহক পোকার মাধ্যমে, সেই বাহক পোকাকে নিয়ন্ত্রণ করতে হবে, ওই যাতে পুরো জমিতে রোগটা ছড়িয়ে না যায়। মূলত এই রোগটাই হচ্ছে মুগ এবং কলাই চাষের প্রধান অন্তরায়। এই যদি সঠিক বীজ আমরা পাই, এবং কিছু ভ্যারাইটি আছে, যেমন মুগের বাসন্তী, সম্রাট, এই ভ্যারাইটিগুলো একটু সহনশীল। এই জাতগুলো চাষ করলে রোগটা কম হয়। আর পোকা বলতে সেইভাবে তেমন পোকা লাগে না, তবে ওই বিছে পোকা যেটা, আমরা মূলত পোকাটা পাটের ক্ষেত্রে শুয়োপোকা বলি, যেটা একই পোকা কিন্তু এই মুগ এবং কলাইয়ের ক্ষেত্রে লাগতে পারে। তো এটা আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারবো। এটা একটু যদি চাষি ভাইরা বারবার একটু জমিটা পরিদর্শন করেন, তাহলে দেখা যায় এর পোকার অ্যাডাল্ট একসঙ্গে পাতার নিচে ডিম পাড়ে, এবং একসঙ্গে গুচ্ছ আকারে অনেক ওই কীড়া বের হয়ে আসে। ওই ছোটো ছোটো কীড়া যখন বেরিয়ে আসে,
চাষি ভাইরা মাঠ পরিদর্শন করার সময় একই জায়গায় একটা পাতার নিচে হয়তো অনেকগুলো পোকা দেখতে পাবেন। ওই সময় যদি ওই পাতাটা তুলে পোকাগুলোকে মেরে ফেলা যায়, মেকানিক্যালি একসঙ্গে হয়তো আপনি 250-300 পোকার ধ্বংস করে দিতে পারবেন। আচ্ছা, তো এইটা একটা পদ্ধতি। আর তারপরেও যদি কিছু পোকা থেকে যায়, তাহলে ওর গায়ে যে শুয়োটা থাকে, সেই শুয়োর জন্যে ওর গায়ে, শুয়োপোকাগুলোর গায়ে জল প্রবেশ করতে পারে না। ওর আচ্ছা। যদি শুয়োপোকার গায়ে জলটা ঢোকানো যায়, তাহলে কিন্তু শুয়োপোকাটা মারা যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের কীটনাশক, তার সঙ্গে স্টিকার যদি আমরা নাও পাই, সিম্পল মানে শ্যাম্পুর পাতা, মানে সাবানগুলো জল এমনিতেই দেখবেন শুয়োপোকা হলে চাষিরা ব্যবহার করে। তো সেই কীটনাশকের সঙ্গে একটু স্টিকার বা ওই শ্যাম্পু গুলে জলের মধ্যে দিয়ে স্প্রেটা করে দিতে হবে। তাহলে অনেকটাই হতে উপকার পাবো আমরা। আর যদি এককভাবে কেউ কলাই বা মুগ চাষ করেন, তাহলে ফলনটা কেমন হতে পারে? ফলন আমরা চাষি ভাইরা যেটা মোটামুটি 100 থেকে 120 কেজি প্রতি বিঘায় ফলন পেতে পারেন, এবং সেটা চাষের খরচের তুলনায়, অন্যান্য ফসলের তুলনায় এটা বেশ যথেষ্ট লাভজনক। খরচ তো খুব কমই, যে কোনো ডাল শস্যের ক্ষেত্রেই, যেহেতু এখানে বীজের পরিমাণও কম লাগে, আপনার 4 কেজির বেশি বীজ লাগে না বিঘাতে। হ্যাঁ, ম্যাক্সিমাম 4 কেজি লাগে মুগ এবং কলায়। ছড়িয়ে বুনলে, লাইনে বুনলে আরও অনেক কম লাগবে। তো সেই ক্ষেত্রে চাষের খরচ কম, সার কম লাগে, সেচেও তেমন লাগে না বললেই চলে, এবং একটু যত্ন নিলে ফলনটাও ভালো হয়। এর মানে ডিউরেশনটা কত মুগ বা কলাই? আচ্ছা, মুগ, এই গ্রীষ্মকালীন যে মুগ কলাই, এইগুলোর ডিউরেশন আপনার 75 থেকে 80 দিন। 80 দিনের মধ্যেই এটা হয়ে যাবে। এটা করেই আবার পাটে চলে যেতে পারবে, তাই তো? তার মানে অন্যান্য চাষের থেকে, এটা তো প্রত্যেকেই জানেন, যে প্রত্যেক কৃষক বন্ধুই জানেন যে যারা চাষবাস করেন, যে ডাল শস্য চাষে আমাদের কতটা খরচ হয়। প্রত্যেক কৃষক বন্ধুর কাছেই আবেদন থাকবে, অন্তত বছরে একবার আপনারা ডাল শস্যের চাষ করবেন। তাতে আপনাদের মানে একটা তো লাভ হবেই, উপরন্তু তার সঙ্গে সঙ্গে আপনার মাটির স্বাস্থ্যটাও অনেকটাই ভালো থাকবে। বছর অন্তত একবার আমাদেরকে এই চাষগুলো করার দরকার। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা এই সময়ে যে মুগ এবং কলাইয়ের চাষ করা যায়, এবং একটু যদি যত্ন নিয়ে আমরা চাষ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফলনটা অনেকটাই বেড়ে যাবে। আর এই বিষয়ে এতক্ষণ আমরা কথা বললাম, আর এই কথা বলার জন্য আমরা পেয়েছিলাম জঙ্গিপুর সাব ডিভিশনের সাবজেক্ট ম্যাটার সহকারী কৃষি অধিকর্তা রমেন মণ্ডলকে। রমেনবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন আমরা শুনি লোকগীতি, শিল্পী অংশুমান রায়। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা কম থাকলে মন্দ হবে না। মাথায় টোপর পরার আগে ওজন করে দেখো, ওগো সোলার টুপি লোহার হবে সেটা মনে রেখো। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা কম থাকলে মন্দ হবে না।
মাথায় টোপর পরার আগে ওজন করে দেখো, ওগো সোলার টুপি লোহার হবে সেটা মনে রেখো। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, ছাদনা তলায় পাতায় আছে শিলার নোড়া, ওই নোড়াতেই ভাঙবে যেন তোমার দাঁতের গোড়া। ছাদনা তলায় পাতায় আছে শিলার নোড়া, ওই নোড়াতেই ভাঙবে যেন তোমার দাঁতের গোড়া। গাঁট ছড়াতে বাঁধবে যাকে ছাদনা তলায় গিয়ে, ওগো দেখবে তোমায় ঘোড়া বেশে নাকে দড়ি দিয়ে। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না। আজকে যাচ্ছ বরের সাজে, গলায় মালা পরে, কত ধানে কত চাল বুঝবে দুদিন পরে। আজকে যাচ্ছ বরের সাজে, গলায় মালা পরে, কত ধানে কত চাল বুঝবে দুদিন পরে। গোলাপেতে কাঁটায় আছে তাতেই আছে গন্ধ, বিয়ে করে কেউ বা সুখী কারো কপাল মন্দ। গোলাপেতে কাঁটায় আছে তাতেই আছে গন্ধ, বিয়ে করে কেউ বা সুখী কারো কপাল মন্দ। লটারি তো সবাই কাটে যেতে ভাগ্যবান, ওগো বিয়ে করে যেজন সুখী সেজন পুণ্যবান। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা কম থাকলে মন্দ হবে না। মাথায় টোপর পরার আগে ওজন করে দেখো, ওগো সোলার টুপি লোহার হবে সেটা মনে রেখো। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না। এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন অংশুমান রায়। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबद्ध, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি বড়োয়া ব্লকের বিপ্রশিখর গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি কয়েকজন গোপালককে, তাদের গোপালনের অভিজ্ঞতার কথা আমরা শুনব। কিন্তু তার আগে একটু আমরা পরিচয় করে নিই। কী নাম আপনার? সন্তোষ কুণ্ডু। সন্তোষ কুণ্ডু। কোথায় বাড়ি আপনার? বেলগ্রাম বাড়ি। বেলগ্রাম। আপনার নাম? আমার নাম অখিল দাস। অখিল দাস। আপনার কোন গ্রামে বাড়ি? আমার বিপ্রসুর বাড়ি। সন্তোষবাবু, আপনার কী ধরনের গরু আছে? আমার দেশি এবং দোয়াশলার জার্সি গরু আছে। জার্সি আর দোআঁশলা কতগুলো আছে? আমার টোটালি 8টা গরু আছে। টোটাল 8টা। তো 8টার মধ্যে দেশি আবার কটা আছে? দেশি 2টো আর 6টা জার্সি। দেশি তো এখন তো আর পাওয়া যায় না, সবই তো দেশি বলতে আমাদের যেগুলো ওই মানে দেশি ষাঁড় দেওয়া গরু, সেগুলো দেশি হিসাবে আমরা বলে থাকি। আর যেগুলো ইঞ্জেকশনে বাচ্চা জার্সি বিদেশি কোর্সিংয়ে, সেইগুলোকে আমরা বিদেশি বলে থাকি। সেগুলো সেই গরু আছে চারটে আছে। চারটে, সেগুলো চারটে। আর আপনার দেশি গরু দুটো। আর দেশি গরু কি দুধ দেয়? হ্যাঁ, দেশি গরু দুধ দেয়। কত করে হয় এখন দুধ? এখন ওটাতে মোটামুটি 3 লিটার মতো দেয় এখন দেশিটা। আর যেটা জার্সি বলছি
ওইটা 7 লিটার 8 লিটার করে, এখন দুধ খানিক বাচ্চা বড় হয়ে গেছে বলে এখন দুধ খানিক কমেছে। কতগুলোতে দিচ্ছে এখন দুধ? এখন দুটোতে দুধ দিচ্ছে, আর দুটো বাচ্চা দেবে। দুটো মানে একটা মানে দেশি গরুতে দিচ্ছে আর একটা জার্সি গরুতে? হ্যাঁ। এটা দুবেলায় হয় না একবেলা? না, একবেলাতেই। একবেলাতেই বাছুর বড় হয়ে গেছে একবেলাতেই। একবেলা। এটা যখন দিচ্ছিল প্রথমে তখন কত? তখন ওইটা মোটামুটি 3 লিটার, আর বৈকালের দিকে লিটার 1.5 মতো দিত। মানে মোটামুটি এইরকমই? এইরকমই, হ্যাঁ। আপনার কটা গরু আছে? বাছুর নিয়ে 6টা। বাছুর নিয়ে 6টা, মানে মায়ের ছায়ে 6টা? মায়ের ছায়ে 6টা। তো দুধ কতগুলোতে দিচ্ছে? দুধ দিচ্ছে আপনার দুটোতে, একটা দিচ্ছে 10 কেজি, আর একটা দিচ্ছে এখন 7 কেজি। বাছুর বড় হয়ে গেছে। এটা তো মানে গিরি গরু। কোন জাতের? মানে এটা গিরিটা আপনার একটা গির, মানে গিরি রং, গিরি বাড়িকার গরু। আচ্ছা। আর একটা আছে জার্সি, পিওর জার্সি। আচ্ছা। ওটা এখন মানে বাছুর বড় হয়ে গেছে, ওটা এখন 7 কিলো দেয়। এই গরুগুলো কি আপনারা কিনেছেন না বাড়িতেই? না, কিনা। কিনেছেন মানে ছোট বাছুর কিনেছিলেন নাকি? আর বড় তো একটা কিনেছি। একটা বড়তে কিনেছেন। তো মোটামুটি এখন টোটাল কতটা দুধ হচ্ছে? এখন আমরা দুবেলাকে দুধ ধরি তাহলে 20 কিলো দুধ। দুবেলা ধরলে 20 কিলো? হ্যাঁ। এই যে ধরুন দুধগুলো পাচ্ছেন, কি করেন? দুগ্ধ সমবায় দিই। দুগ্ধ সমবায়, সেটা কোথায়? ওই বেলগ্রামেই সমবায় আছে। বেলগ্রামের সমবায়? হ্যাঁ, দুগ্ধ সমবায়। আপনি? আমি দুধ ঘোষকে দিই, মানে এখানে সমবায় নাই, সমিতি দুবার জন্যই আমার ইয়ে প্রোগ্রাম, তেমনি এখন ঘোষে নেয়। হ্যাঁ, এই গ্রামে আর গ্রামেরই ঘোষ আছে, তাদেরকে দিই। 1200-তে আপনার হয় কেজি। 1200 কেজি? হ্যাঁ। আচ্ছা। দামও পায় কম, 24 টাকা। 24 টাকা করে দেয়। এরা কি মানে ওরা ছানা করে? হ্যাঁ, ছানা করে বিক্রি করে। না, এরা কি আগে আমি ছানা করতাম, কিন্তু এখন আর করি না, করেন না? আর পাই না। এরা কি দুধ কি নিজেরা দুয়ে নেয় না? না, দই নেয়। ওরা দুয়ে নেয়? হ্যাঁ। আপনার? আমার দুধ সমবায় এবং ভাগীরথীতে যাই আমাদের গ্রামে। হ্যাঁ। এটা কত করে দেয় ওরা? ওরা 25 টাকা লিটার দেয়। 25 টাকা লিটার হিসাবে। আচ্ছা। 25 টাকা লিটার হিসাবে দেয়। ফ্যাট মেপে নাই নাকি? হ্যাঁ, ফ্যাটটা মেপে নাই। ফ্যাট মেপে নাই। এর উপরে 900 কেজি হয় ওদের। ওদের কত দেয় আপনাদের? ওটার মোটামুটি 973 গ্রাম মতো ইয়াটা লিটারে আছে। লিটারে আছে। তো পেমেন্ট? 10 দিনে পেমেন্ট। 10 দিনে পেমেন্ট। এটা কি সুবিধা আপনার? হ্যাঁ, আমাদের এটা সুবিধা মনে করি। সুবিধা মনে করি। হ্যাঁ, যেহেতু অন্যান্য ঘোষের চেয়ে মোটামুটি 200 গ্রাম করে দুধ কমে, 200 গ্রাম আমাদের লাভ হয়। এবং টাকাটাও ঠিক সময়? টাকাটাও আবার পেমেন্ট 10 দিনে পেমেন্ট, আবার ক্যাশ পেমেন্ট 10 দিনে। আর কি এবং সুযোগ সুবিধা বালতি দেয়, বছরে 1 টাকা বালতি দেয়, এবং আপনার ওই যে ভ্যাকসিন জাতীয় সেই ভ্যাকসিনগুলো সমবায় থেকে দেয়। হ্যাঁ, এবং যে গরুর যে কিমির ওষুধ, সেই কিমির ওষুধটা দেয়, বাছুরকে কিমির সিরাপ দেয়, এইগুলো সমবায় দিয়ে দিয়ে। এবং বছরে 2 থেকে 3 বার ওরা মিটিং অ্যারেঞ্জ করে। হ্যাঁ। তার মানে গরুর কোনো অসুবিধা হলে ওরা ওদের ডাক্তার আছে, ইন্স্যুরেন্স দেয়, ইন্স্যুরেন্স দিয়েছে, ইন্স্যুরেন্স করেও দিয়েছেন? করে দিয়েছে। তার জন্য কি আপনাকে কিছু পয়সা? 75 টাকা করে নিয়েছে গরু পিছু, 75 টাকা করে নিয়েছে। এটা কি একবারে না? একবারে। আচ্ছা। স্ট্যাম্প দিয়ে দিয়েছে, কানের যে স্ট্যাম্পটা দেয় সেই স্ট্যাম্প দিয়ে দিয়েছে। ওটা ওর ডাক্তার আছে, ডাক্তার এসে ওদের। তার মানে আপনার গরুর মানে চিকিৎসার জন্য কোনো চিন্তা ভাবনা করতে না? আপনি কি করেন? আমার তো সমিতি সময় দিই না, নিজেকে ব্যস্ত করতে হয়। হ্যাঁ, কি ধরনের ব্যবস্থা করেন আপনাদের কাছাকাছি? কি আছে কাছাকাছি? আমাদের এখানে যে ডাক্তার আছে তাদেরকে দেখায়। আসে এখানে? আসে মানে এখানে বসে পয়সা দিয়ে দেখাইতে হয়। ও, এটা কোথা থেকে আসে তারা? এটা একটা আছে 5 থেকে আসে, আর একটা আমাদের সরকারি ডাক্তার বসতো। এটা কি ক্যাম্প করে নাকি ক্যাটেল ক্যাম্প? বা ক্যাম্প করে আসে সরকার থেকে, আর এমনি আমাদের ডাক্তার ডেকে নিয়ে অসুখ বিসুখ করে ডাক্তারকে দেখাতে হয়। বেশ, আপনাদের গোপালন সম্পর্কে আপনাদের অভিজ্ঞতার কথা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু রয়েছে তাদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।